গল্প প্রণয়ের সুর। গল্প পর্ব ৩০। লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। বউজান, আমার কথাটা শোনো প্লিজ। আমি জানতাম না সাহিল আসবে। নেহা যেন এই কথায় আরো বেশি বিরক্ত হলো। মেজাজ এমনিতে তার তুঙ্গে, তার উপর নিখিল আবার ন্যাকা সাজছে। রাগে হিসিয়ে বলল, সারপ্রাইজ নাম করে নিজের বউকে নিলামে তুলছিলেন আপনি। আমাকে এখন আর ভালো লাগে না, যার জন্য অন্য পুরুষকে দিতে চাচ্ছেন। নিখিল রাগ বাগাতে এসে নিজে এখন রেগে গেল, চেঁচিয়ে বলে উঠল, নেহা, মুখে যা আসবে তাই বলবি এখন। কী সব বলছিস? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কথা বলবি না আমার সাথে? নেহা নাকের ডগায় রাগ নিয়ে বসে আছে, কথা বলবে না আজ। নিখিল ঘাড়ে আলতো করে চুমু খেলো। নেহাকে সামনের দিকে ঘুরিয়ে বলল, দেখি দেখি চাঁদ মুখটা। ইস, রেগে থাকলে তো তোমাকে একদম রেড ভেলভেট কেকের মতো লাগে জান। একদম এসব বলে আমাকে পটানোর চেষ্টা করবেন না। আপনার কোনো কথাই শুনবো না আমি। শুনবি তো আমার কথাটা? পরে না হয় এভাবে ঝগড়া করিস। নেহা নিখিলের কলার চেপে ধরে বলল, আমি ঝগড়া করি তাই না? সাহস বেড়ে গেছে না আপনার? পেয়ে গেছেন তো, এখন তো আমাকে ঝগড়াটা মনে হবেই, অপছন্দ হবেই। সাহিলকে নিজের বউ দেওয়ার এত তাড়া, এত কষ্ট করার কি দরকার? আমি নিজে থেকেই চলে যাচ্ছি। নিখিল আচমকা নেহাকে কোলে তুলে নিল। নেহা নিখিলের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারল না। নিখিল সেকেন্ডের মধ্যেই নেহাকে খাটের উপর এক প্রকার ছুঁড়ে মারল। নেহা উঠে বসে যাবে তার পূর্বেই নিখিল হাত দিয়ে ঠেলে নেহাকে আবার খাটে ফেলল। নেহা কটমট দৃষ্টিতে তাকালো। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, আমার সব কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত একটা কথাও বলবি না। ১০০ বার বলবো। মুখ কি শুধু আপনার একারই আছে নাকি? নিখিল এবার রেগে ধাম করে একটা কামড় বসিয়ে দিল নেহার গলায়। নেহা দাঁতে দাঁত চেপে বলল, এই রাক্ষস মার্কা ভূত কবে থেকে নিজের মধ্যে ইনস্টল করলেন? দাঁত কিন্তু আমারও আছে বলে দিলাম। নিখিল এবার গলায় চুমু দিল। এক হাতে নেহার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, নিজ থেকে চুপ করবি নাকি আমাকে করাতে হবে? যদি আমি একবার চুপ করাতে যাই তো পুরোদস্তর নিজেকে আমাকে এখন দেওয়া লাগবে তোর। এবার ভেবে দেখ, চুপ থাকবি নাকি জামের আদর নিবি? নেহা কান চেপে ধরল নিজের কপালে। কোনো অসভ্য, মুখ লাগামহীন এক জামাই পেয়েছেন যখন আজে বাজে কথা বলা শুরু। নেহাকে চুপ থাকতে দেখে নিখিল হাসে। নেহার ঘাড়ে মুখ গুজেই ধীরে কণ্ঠে বলে, যার দেখে বাঁচানোর জন্য তোকে সবার থেকে লুকিয়ে নিজের করলাম, নিজের বুকের ভেতর আড়াল করে রাখলাম, তুই ভাবলি কি করে সেই মানুষটার কাছে তোকে আমি তুলে দেব? এমন জঘন্য কথা মনে আসার আগেই আমার মৃত্যু হোক। আমি বেঁচে থাকতে তোকে অন্যের ছায়াতলেও তো সহ্য করতে পারবো না। ভাবলি কি করে আমি নিজের কলিজা কেটে অন্যকে দিব? এই তোর বিশ্বাস নেহা? নেহা নিখিলকে দুহাতে জড়িয়ে ধরে বলল, আমার দোষ দিচ্ছেন কেন? ওই সাহিল নামক লোকটা রিসোর্টে আমার হাত ধরেছিল। ওই দিন ভার্সিটির সামনে কী সব কথা বলল। একে আমার মোটেও পছন্দ না। আর আপনি বললেন সেজেগুজে রেডি হবি। যখন ড্রয়িং রুমে গেলাম ভেবেছি আপনি এসেছেন। কি দেখি ওই ছেলেটা আবার কিভাবে তাকিয়েছিল। আপনি এসেও হেসে হেসে কথা বলছেন। আমি তো মনে করেছি সাহিলের সামনে নেওয়ার জন্য আমাকে এভাবে সাজতে বলেছেন। এত অবুঝ কেন তুই নেহা? আপনাদের এই বিয়ে লুকানোর ব্যাপারটার জন্য এত কিছু হলো। সরুন তো, বিয়ে করেছেন বলতে পারেন না আবার আধিক্যতা। কয়েকদিনের ভেতরে সবাইকে জানাবো সব। সরুন তো, আপনাকে আমার এখন একদম ভালো লাগছে না। মনটা খারাপ করে দিয়েছেন আপনি আমার। নিখিল উঠে বসে বলল, চল। আপনার সাথে যাব না, তুলে দেবো এক আসার। এই ভুল ভুলেও করবেন না। তুই একটা জাতা হয়ে গেছিস নেহা। সাহসটাও বেড়েছে। মুখে মুখে তর্ক শুধু। তাহলে কথা না বললেও তো পারেন। নেহার চোপড়ে যাওয়া মুখটা দেখে নিখিল বাঁকা হাসল। নেহার হাত টেনে নিচে নামালো। শাড়িটা সুন্দর করে ঠিক করে দিয়ে
এক হাতের মুঠোয় নিল নেহার হাত। নেহা কিছু বলল না, বলেও লাভ হবে না। এই ছেলে নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কথাই শোনে না। নিখিল নেহাকে টেনে নিয়ে আসলো ছাদে। রাত প্রায় 9টা বাজছে ঘড়িতে। ছাদে এসে দরজা লক করে দিল নিখিল। নেহা একটা বেঞ্চি কেটে অন্য পাশে সরে গিয়ে দাঁড়ালো। নিখিল পেছন থেকে নেহার চোখ চেপে ধরল। কি সমস্যা? চোখ চেপে ধরলেন কেন? নিখিল জবাব দিল না। নেহাকে টেনে নিয়ে আসলো ছাদের অপর পাশে। চোখ থেকে হাত ছড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে নিখিল বলল, সারপ্রাইজ বউ। নেহা চোখ বড় বড় করে তাকালো একটা ছোট টেবিলে খাবার, যার মাঝে ফুলের পাপড়ি দিয়ে ছোট করে লেখা, বউয়ের নিজ হাতে রান্না করেছি। এখন যেন মহারানী একটু খেয়ে খাবারগুলোর সাথে যিনি রান্না করেছেন তার জীবনও ধন্য করেন। নেহা অবিশ্বাস্য সুরে বলে, আপনি কখন রান্না করলেন? দেখলাম না তো। দেখবেন কি করে? আপনার তো রাগের উপর আবার নাকটাও খাড়া। নাকের জন্য তো আবার চোখে দেখেন না। নেহা নাক মুখ কুঁচকে ফেলল। আপনি আমাকে নিখিল তার আগে নেহার ঠোঁটে আলতো চুমো দিল। কানের কাছে ফিসফিস করে বলল, কথা বলার জন্য সারা রাত পড়ে আছে ম্যাডাম, এখন চলুন খাবেন। নেহা আর কথা বলতে পারল না। ছেলেটা একদম অসহ্য রকমের। হঠাৎ কোনো মানুষ চুমো দেয় মানে কোনো কথা এ যেন আবার ছাড়াই সুবাস ছড়িয়ে পড়ে। নিখিল নেহার হাত টেনে নিজের পাশে বসালো মেঝেতে। নেহার সামনে প্লেট রেখে এক এক করে খাবারগুলো প্লেটে তুলে দিচ্ছিল নিখিল। নিখিল মিষ্টি করে হেসে রাতেরও গলায় বলল, এবার খাও। নেহা দুহাত দিয়ে নিখিলের কোমর জড়িয়ে বলল, খাইয়ে দাও প্রিয় স্বামী। শখ কত, নিজে খান, ডং করা হচ্ছে। নেহা এসে বলল, হচ্ছে তো আমার একমাত্র শখের জামাই, তার হাতে আমি খাবো না তো কে খাবে? নেহা, তুই দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস। যখন আমাদের বেবিরা আসবে তখন ওরা কনফিউজড হয়ে যাবে। তোকে মা বলবে নাকি তোদের সহপাঠী? নেহা আপ্লুত হয়ে বলল, কি কিউট হবে না ব্যাপারটা? আপনার কাঁধে উঠে দুইজন বসে থাকবো আর আপনাকে জ্বালাতে জ্বালাতে অতিষ্ঠ করে ফেলবো। নিখিল তাকিয়ে আছে নেহার দিকে, মুখে খাবার তুলে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোর জন্য সব কিছুই অনুমতি দিয়ে রাখলাম, যা খুশি করিস। নেহা এসে বলল, এরপর থেকে আমি আর রান্নাবান্না করবো না, বুঝছেন? আপনার রান্না তো মাশাল্লাহ, বড় মায়ের মাস্টারপিস ছেলে, আমার সুপার ড্রেসিং, কিউট জামাই, আমার গুলুমুলু তুলতুলে কিউট বেবির আব্বু। নিখিল চোখ বড় বড় করে তাকালো। এগুলো কি প্রশংসা ছিল নাকি অন্য কিছু? নিখিল নেহার মাথায় আলতো করে মেরে বলল, বুদ্ধ কোথাকার, বেবিটা আমদানি করলে কোথা থেকে? নেহা মুখ বাঁকিয়ে বলল, আমদানি হয়নি, হবে তো, তখনকার কথা বললাম। নিখিল আর কি বলবে এই মেয়েকে, আজগুবি যত চিন্তা। তারপরও নিখিল শ্রেষ্ঠ শ্রোতার ভূমিকা পালন করে। মেয়েটার খুশি তো তার মাঝে নিহিত। তবে কি করে পারবে এই মানুষটাকে কষ্ট দিতে? যাকে কষ্ট পেতে দেখলে নিখিল নিজের ভেতরটাই ধুমড়ে মুচড়ে ওঠে। শুক্রবার দিনটা মানে বিশেষ, পরিবারের মানুষের মিলনায়তন। আজ সকাল সকাল এসেছে শেফালি বেগম। সেই থেকে মিহিরের নামে বিচার দিচ্ছে বৃষ্টি। মিহির বেচারা ছোট মুখ করে বসে আছে। আজকে মা তার হাড়গোড় ভাঙবে। কি একখানা বউ জুটিয়েছে, তার মা বাবাকে পুরো নিজের দখলে নিয়ে নিয়েছে। এমন মনে হয় বৃষ্টি এপারের মেয়ে, মিহির মেয়ের জামাই। সে ঘর জামাই থাকে, যার ফলে শ্বশুর শাশুড়ি মিলে তাকে উল্টো ঝুলিয়ে রাখে। শেফালি বেগমের অভিযোগ শুনেই ছেলের কান টেনে ধরল। মেয়ের গাল ফুলিয়ে বলল, মা, তোমার বৌমা সব বানিয়ে বানিয়ে বলছে, আমি কখন এসব পড়লাম? বৃষ্টি মিটিমিটি হাসছে আর বলছে, বেশ হয়েছে, আর লাগতে আসবে আমার সাথে? শেফালি বেগম বলল, আমার মেয়ের পেছনে যদি লাগতে দেখেছি না, আর তোকে বাড়ি ছাড়া করবো। মেয়ের বাবা সদর দরজায় নিয়ে দিয়ে আস্তে আস্তে বলল, চিন্তা করবি না মা, এটাকে আমি ত্যায্য করব, একটা ছাগল হয়েছে। মিহির অভিমানী সুরে বলল, বাবা, আমার একটা ন্যূনতম মান সম্মান আছে,
ওরে কি আমার সম্মাননীয় ব্যক্তি? শাহ চৌধুরী এসে বসলেন। পরপর আসলেন বাকিরা। পরিবারের সবাই মিলে আড্ডায় মেতে উঠল। সাব্বির বসে আছে সবাই। বিকেলে ভাই বোনেরা মিলে নাস্তা করছিল। নেহা বৃষ্টির রোগ মিলে ভেবে নিল সাব্বিরের সাথে একটা প্র্যাঙ্ক করবে। জেরিন সাব্বির আজকে আবার লেগেছিল। তারপর থেকেও দুজন দুজনের মুখ দেখা বন্ধ দিয়েছে, যদিও জানে এটা বেশিক্ষণ টিকবে না। বড়রা আর কি বলবে? সম্পর্কের উন্নতি হচ্ছে নাকি অবনতি কিছুই বুঝছে না। কিন্তু ছোটরা তো জানে, যতই লেগে থাকুক, রাতের বেলা দুনিয়া উল্টে গেলেও এরা একসাথে থাকবে, কোথায় গেলেও একসাথে যাবে। মুখ লটকিয়ে রাখলেও একজন অন্যজনকে এসএমএস করে বলবে খেয়ে নে। মুখে কথা বলা বন্ধ করলেও ভার্চুয়ালভাবে ঠিকই কথা বলে এদের লজিক সাধারণ মানুষের বোধগম্য হবে না। বৃষ্টি নেহা সিরিয়াসভাবে এসে বলল, সাবির ভাইয়া, তুমি বসে এখানে খাচ্ছ, জিরিন আপু তোমার সাথে রাগ করে দরজা আটকে দিয়েছে। রেগে বলছে ঘুমের ঔষধ খেয়ে ফেলবে। চলো তাড়াতাড়ি। সাব্বির বিরক্তি নিয়ে বলল, যা মন চাই করুক ঘষেটি বেগম, আমাকে টার্মি দাও। রূপ বলে উঠল, ভাইয়া বিশ্বাস করছো না কেন? যদি আপুর সত্যি সত্যি কিছু হয়ে যায়? হামিদা বেগম, সাহারা বেগম, তাহমিদা বেগম ছুটে আসলেন। নেহা বৃষ্টির রোগ দিয়ে মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু এই মুহূর্তে তো প্ল্যানটা বাদ দেওয়া যাবে না। হুট করে উপর থেকে কিছু পড়ার শব্দ হলো। সাব্বিরের হাত থেকে খাবার পড়ে গেল। এতক্ষণে সে চুপচাপ থাকলেও এবার তার ভেতর অস্থিরতা শুরু হয়েছে। সাব্বির বলে উঠল, আমার একটা মাত্র বউ একদল লাগালো 11 ধাপের সিঁড়ি সে 3 ধাপে পার করেছে। নেহা বৃষ্টি ঠোঁট চেপে হাসছে। সাব্বির পেছনে পেছনে ছুট লাগালো বাকিরাও। দরজা বন্ধ দেখে যেন আরো পাগল প্রায় অবস্থা সাব্বিরের। জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। জেরিন, এই জেরিন, দরজা খোল বলছি। কি হয়েছে তোর? প্লিজ দরজা খোল। আমাকে দরকার পড়লে একদিন টানা মারিস, তাও নিজের কিছু করিস না। দরজাটা খোল, নয় ভেঙে ফেলবো আমি। জেরিন সবে বিছানায় শুয়েছিল। চোখটা লাগতে না লাগতেই সাব্বিরের কণ্ঠ শুনে বেজায় বিরক্ত হলো। অন্যটা গায়ে চেপে এসেই দরজা খুলতে যেই না কিছু করা কথা শোনাবে, ভাবলো সাব্বির এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল জেরিনকে। বেচারি জেরিন কিছুই যেন বুঝে উঠতে পারল না। হঠাৎ এসে সাব্বির জড়িয়ে ধরায় একদম পিছিয়ে গেল। দরজার বাইরে এসে ততক্ষণে দাঁড়ালো বাকিরা। সাব্বির জেরিনের মুখ হাত পা চেক করে বলল, তুই ঠিক আছিস তো? কি করছিলি এসব? আমার ওপর রাগ করে ঘুমের ওষুধ খাবি? এটা কিভাবে চিন্তা করলি তুই? তুই জানিস না তুই ছাড়া আমি এতিম। জেরিন হা হয়ে তাকিয়ে, কী সব বলছে এ ছেলে? জেরিন বলে উঠল, কি বলো সেগুলো? বাবা মা ছাড়া মানুষ এতিম হয়, তুই কেন হবি? তুই বুঝবি না, আমি হই। সাব্বির পারলে এবার কেটে দেয়। জেরিন নেহা বৃষ্টি এই দরজায় দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসতে দেখে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওরা কিছু বলল না? সাব্বির এক অবিশ্বাস্য কাণ্ডে করিয়ে বলল। জেরিনের মুখ জুড়ে অগণিত চুমো দিতে লাগলো। সাহারা বেগম খেয়ে বলে উঠল, এই ছাগল, আমরা তো এখানে আছি। সাব্বির ভেবেছে নেহা বৃষ্টি, তাই বলল, তোরা চোখ বন্ধ রাখ। নেহা বৃষ্টি এবার হো হো করে হেসে বলল, আমরা নাতে বড় মা, মেজো মা আর তোমার ছোট মা। যেদিন তবলা খেয়ে গেছে, এই ছেলের জিনভূতে আসর করলো নাকি? কি শুরু করেছে? তার উপর মায়েদের সামনে লজ্জায় হাঁসফাঁস করে উঠল। সাব্বির মাথা চুলকে মিনমিন করে বলল, তুই লজ্জা পাচ্ছিস কেন ঘষ্টি বেগম? শুধু তো কয়েকটা চুমুই দিয়েছি। জেরিন এক ছুটে বারান্দায় পালালো। এই বাড়ি ভর্তি সবগুলোর মাথায় সিট আছে, কখন কি করে বলে হুঁশ নেই। 3 মা কখনোই বিদায় নিয়েছে ছোটদের দুষ্টুমিতে, নিজেরা ফেসে গিয়েছে, লজ্জায় পড়তে হলো। বৃষ্টি নিয়ে বলে উঠল, ভাইয়া কে জানি বলছিল, ধর এসব ঘষ্টির বেগমকে কে ভালোবাসতে যাবে? আমার রুচিতে ভাটা পড়েনি। এখন তো দেখলাম মানুষজন লোক সমুদ্রে দেয়,
যেদিন তো বারান্দায় থেকে বোমা হয়ে বের হয়ে এসেছে, এসে বলে উঠল, সাব্বির তুই এসব কী করলি? সরি ঘষ্টি বেগম, আমি আমি ফিলিং সামথিং সামথিং। রূপ বলে উঠল, সি সি ব্রো, তুমি ইংরেজিতে পাশ কেমনে করছিলা? সাব্বির চোখ মুখ কুঁচকে বলল, চুপ থাকতো বিদ্যাসাগর। জেরিন হতাশ কণ্ঠে বলল, সাব্বির ভাই আমার, এসব লাল পানি খাইয়া বেহুশ হওয়া লোকের মতো কী সব সামথিং সামথিং শুরু করলি? এসব বন্ধ কর আর নাটক করিস না তো, তোরা আমার সাথে। সাব্বির মাথায় হাত দিয়ে বলল, ঘষ্টি বেগম, আমি তোর বাচ্চার বাপ হতে চেয়েছিলাম, আর তুই কিনা মামা বানাই দিলি? এই কেমন বিচার তোর? এবার না হেসে পারল না জেরিন, হাসতে হাসতে বলল, শালা এখনও নিজের ডাইপার পরে ঘুরে আমার আসে বাচ্চার বাপ হতে। সাব্বির চেঁচে বলে উঠল, নাউজুবিল্লাহ, তুই আমার বন্ধু মানুষ হয়ে সবগুলো পিচ্ছির সামনে আমার ইজ্জতের ফালুদা বানাই দিলি। তোর সাথে আর কথা নাই। নেহা বৃষ্টি বেরিয়ে গিয়ে বলল, তোমরা যা খুশি করো, আমরা গেলাম। ওরা বের হতেই জেরিন দরজা চাপিয়ে কোমরে হাত রেখে বলল, ওরা না হয় মজা করছিল, তুই কী থেকে কী করলি? সাব্বির জেরিনকে একটানে নিজের কোলে বসিয়ে বলল, তোর কাছে মজা মনে হয়? আমার তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি তোকে হারিয়ে ফেললাম। তোকে হারিয়ে ফেললে আমি নিঃস্ব হয়ে যাব নিঃসন্দেহে। জেরিনের শান্ত চাহনি ছেলেটা সব কিছুই কেমন সহজ সরল স্বীকারোক্তি দিয়ে দেয়। জেরিন মাঝে মধ্যে ভাবে সে কতটা কপাল করে এমন জীবনসঙ্গী পেয়েছে। হয়তো সম্পর্কটা এখনো পরিপূর্ণ হয়নি তাদের, তাতে কি, সব কিছুরই নির্দিষ্ট সময়সীমা আছে, যা যখন আসার আসবে। ওদের মধ্যেকার যে সুদৃঢ় বন্ধন আছে, একে অপরের প্রতি বিশ্বাস আছে, সম্মান আছে, তা দিয়ে হয়তো যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যাবে। সাব্বির জেরিনের হাত আঁকড়ে ধরে বলল, একটা কথা বলবো তোকে, এখন একদম ঢেঁড়স মার্কা রিয়াকশন দিবি না, আগে ভাগে বলে দিচ্ছি। জেরিন মিটিমিটি হেসে বলল, প্রপোজ করবি তাই তো? তুই জানলি কি করে? তোর মতো হাতা যে বিগত 2 সপ্তাহ ধরে বলার চেষ্টা করছে, সেটা যদি আমি বুঝতেই না পারি তো কীভাবে হবে? তোকে খুব ভালো করে চিনি আমি, বুঝলি? তাহলে অ্যাকসেপ্ট কর। প্রপোজাল দিলি কখন? শর্ত আমার সামনে থেকে তোর ফিলিংস তোর পকেটে রাখ। এটা একদম ঠিক না ঘষ্টি বেগম। আমরা প্রমিস করেছিলাম আমাদের মধ্যে যখন, সেটা তোর হোক বা আমার, যারই হোক, অনুভূতি আসবে সেই বলবে। কিন্তু তুই তো বললি না বলে পণ করেছিস, তাই আমি বলছি। তোর প্রতি আমার কোনো ফিলিংস হয় না ভাই, সত্যি। জেরিন মুচকি হাসলো। সাব্বির বলে উঠল, একটা চাটে মেরে তোর হাড়ের মতো মাথাটা ফাটিয়ে দেব বদ মহিলা। তোমার ভালোবাসা লাগবে না আমার, আমারটা দিয়েই হবে। জেরিন এবার হো হো করে হেসে উঠল। সাব্বির বালিশ ধরে মারল, তবুও জেরিন থামল না। উল্টো দুজন মিলে পুরো ঘরময় দৌড়াতে লাগলো। প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করছে সাহিল। এসে দাঁড়িয়েছে চৌধুরী বাড়ির সামনে। সে আজ ব্যর্থ, তার মামাও হেরে গেছে চৌধুরীদের কাছে। নিজের সব রাগ ঘৃণা সব উগরে দেবে আজ। হেলে দুলে এসে হাজির হলো সদর দরজার বাহিরে। রাত প্রায় 12টার কাটা সুই সুই। বাড়ির সবাই তখন ঘুমিয়ে, দারোয়ানও ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজ নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না সাহিল। ইলিয়াস খান তার মামা, তাকে জীবনে একটা কটু কথাও শোনায়নি, তবে আজ নেহাকে টার্গেট করেছিল শুধু চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করতে। জেরিনকে দিয়ে হয়নি, তাই সে আবার নেহার সাথে নিজের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। সাহিল নেহাকে পছন্দ করত, ভেবেছিল বিয়ে করে পরিবার থেকে পৃথক করে দিবে, এতে পরিবারের সবাই কষ্ট থাকবে। সে নেহার কোনো ক্ষতি চায়নি। ভালোবাসা নামক জিনিসটা চোখের কাটা হয়ে গেছে সাহিলের। তার মা ভালোবাসার জন্য নিজের জীবন দিল, সেদিকে সে কখনো পা বাড়াবে না। আজ তার মামা পথের ভিখারি, নিঃস্ব মানুষ,
তারও এই অবস্থার পেছনে যে নিখিল দায়ী তা বুঝতে বাকি নেই তার। আজ সব হিসেব নিকাশ সব কিছুর সদর দরজায় এলোপাথারি ধাক্কা দিচ্ছে সাহিল। লাথি ঘুষি কিছুই বাদ রাখেনি যেন। দারোয়ান ছুটে আসলো, থামানোর চেষ্টা করলো, তবে এই তাগড়া যুবকের সাথে পেরে উঠল না শব্দ। আর শাহ আলম চৌধুরী নামে কিছু কানে আসতেই একে একে সবাই বেরিয়ে আসলো যে যার রুম থেকে। জেরিন ঘুম চোখে দেখছে না, তারপরও বাইরে কি হচ্ছে দেখতে হবে, তাই সাব্বিরের সাথে জোর করে এসেছে। তবে নিচে এসেও সাব্বির হাত জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছে। সদর দরজা খুলতে দিতেই সাহিল নিখিলকে ঠেলে ভেতরে আসলো। ঢলে পড়ে যাওয়ার আগেই নিখিল তাকে আগলে নিল। আশেপাশের নিকট প্রতিবেশীরা বলতে মিহিরের বাবা মা সহ মিহির রাতে এসে হাজির। সাহিল প্রলাপ বকছে, যা শুনে সবার মুখ হা হয়ে গেল। শাহ আলম চৌধুরী যেন আকাশ থেকে বলল, ওই শাহ আলম, তুই একটা খারাপ লোক। তোর জন্য আমি আমার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। তোর জন্য আমার মা না ফেরার দেশে চলে গেছে। তুই তাকে বিয়ে করে যথাযথ সম্মান দেসনি, আমাকে সন্তান হিসেবে মেনে নিলি না। কি দোষ ছিল আমার, আমার মায়ের? কেন কেন তোমাকে ভালোবাসাটাই কি আমার মায়ের অপরাধ ছিল? বলছো না কেন? ওই শাহ আলম, বলছেন না কেন আপনি? আপনি তো সুখে আছেন, কেন আমার শৈশব কৈশোর আজ অবধি পুরোটা জীবন এভাবে ধ্বংস করে দিয়েছেন বলুন? আমি জানতে চাই, শুধু জানতে চাই, আমার অপরাধ কি যেন আজ আমি এত অবহেলিত? হামিদা বেগম স্বামীর পানে চাইলেন, তিনি স্বামীকে অবিশ্বাস করেনি, তবে অভিমান জমল মনে যেন এই ছেলেটি তার সম্পর্কে কিছু বলল না। ঘটনাটা অন্যও হতে পারে, জানার তো অধিকার ছিল হামিদা বেগমের। তিনি বসার ঘর ছাড়লেন। সেতারা বেগম মাথায় হাত দিয়ে বসলেন। ওই অপয়া মেয়েটা নিজে তো মূল্য কার না কার ঘাড়ের বোঝা তার ছেলের নাম করে রেখে গেল। এবার বড় বউটাকে কীভাবে সামলাবেন? তারা সবাই তো নির্মম সত্যির চাক্ষুষ প্রমাণ, কিন্তু এদের কি করে বিশ্বাস করাবেন কোনটা ভুল আর কোনটা সঠিক? কোনো প্রমাণও নেই তাদের কাছে। জেরিনের ঘুম তো ছুটলই, সে আকস্মিক ঘটনার কথা বলতে ভুলে গেছে বাকিদের এক অবস্থা। সাহিল বকবক করতে করতে জ্ঞান হারালো। নিখিল মিহির সাব্বিরকে ডেকে বলল, গেস্ট রুমে নিয়ে যেতে সাহিলকে। সেতারা বেগম তেতে উঠল, এসব আবর্জনাকে বাইরে ফেলে দিয়ে আয় দাদু ভাই, কেন আপন করে তুলছিস? নিখিল সেতারা বেগমের কথায় কান দিল না। সে ছুটল নিজের মায়ের ঘরের দিকে। কিছুক্ষণ পর নিখিলের সাথে বেরিয়ে আসলো হামিদা বেগম। কি থেকে কি হলো কেউই কিছু বলল না। হামিদা বেগম দৌড়ে ঢুকলেন গেস্ট রুমে। সাহিলের দিকে তাকিয়ে কেঁদে উঠলেন তিনি। নিখিলকেও জড়িয়ে ধরে বল না নিখিল, ও সত্যি আমার সন্তান, আমার কলিজার টুকরা। সাহিলের কাছে গিয়ে তার মুখে হাত বুলিয়ে হামিদা বেগম বলে উঠল, এত দেরি করলি কেন বাবা এই মায়ের কাছে আসতে? কত হতভাগ্য মা আমি, তোকে জন্ম দিয়েও দেখার সৌভাগ্য হলো না। ছোট থাকতে করে নিতে পারলাম না, ফিরলি তো মায়ের বুকে, কিন্তু সময় নিয়ে প্রায় 28টা বছর চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।